ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরে জানানো হবে। কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে। ফেব্রুয়ারির প্রথম দিকে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের শুরুতে ঘোষণা হতে পারে তফসিল। সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার দুপুরে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, খালেদা জিয়া লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ৬ আসনে। আর মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও ১ আসনে। বগুড়া ৬ তারেক রহমান যুগপৎ আন্দোলন করেছেন। তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। দলটির নেতারা জানান, এবার কেউ হবে না বিদ্রোহী প্রার্থী। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। প্রার্থী তো অফকোর্স শক্তিশালী, নিঃসন্দেহে। তবে এটা হলো একটা নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী দিয়েছে বিএনপি, বাকিগুলো ফাঁকা রাখা হয়েছে। ৬৩টি আসন বাদ দিয়ে ২৩৭টি আসনে প্রার্থীতা ঘোষণা করার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ট্রেন তাতে উঠে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতাদের আশা, সম্ভাব্য যে সমস্ত আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তাতে কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা জানতে চাইব, বিএনপির প্রার্থী তালিকায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, এই বিষয়ে আপনার কি মন্তব্য? জি, আসসালামু আলাইকুম। হয়তো চূড়ান্ত না, বিভিন্ন পর্যায় থেকে আলাপ করেছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদেরই আমি দেখেছি যে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে। দেখেন, আসলে ২০০১ সালের পর থেকে কার্যকর কোনো ভালো একটা নির্বাচনও পাইনি যে নির্বাচনের মধ্যে দিয়ে গ্রহণ করতে পারে। এইবার আমি যা দেখছি তাতে মনে হয়েছে যে তৃণমূলের নেতাকর্মীদের আশাকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে। তবে এটা ঠিক যে একটা বৃহৎ রাজনৈতিক দল, অনেক নেতা থাকে একটা নির্বাচনী এলাকায়। আমাদের পার্টির পক্ষ থেকে বারবার কথা বলা হয়েছে বিভিন্ন প্রার্থীদের সাথে, তো সমস্ত কথা বলে চেষ্টা করা হয়েছে। আমি যতটুকু দেখেছি যে সর্বোৎকৃষ্ট যারা জনগণের সাথে সম্পৃক্ত, তৃণমূলের সাথে সম্পৃক্ত, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আশা করি যে এই মনোনয়নে তেমন কোনো প্রতিক্রিয়া হবে না। হ্যাঁ, তারপরে যদি কোথাও কোনো অসন্তোষ দেখা দেয় সেটা পার্টি আলাপ আলোচনা করে সেটা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এবং ২৩৭ আসনের বেশিরভাগই পরিচিত মুখগুলোকে প্রার্থী করা হয়েছে, এটি কি এক ধরনের কৌশল? না, কৌশলের ব্যাপার না। আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করে অনেক সাবেক এমপিও আছেন যারা দীর্ঘদিন এলাকার সাথে সম্পৃক্ত নানাভাবে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ভাবে, এবং যারা কাজ করছেন তারাই তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচিত হয়, এটাই স্বাভাবিক।
এমন কাউকে দেওয়া হয়নি যারা একেবারে তৃণমূলের সাথে সংযোগ নাই, যাদের সম্পর্ক নাই, মানুষের সাথে সম্পর্ক নাই। আমি তো আসলে ব্যক্তিগতভাবে প্রায় সকলকেই চিনি, সারা বাংলাদেশেরও খোঁজ খবর আমরা জানি, এবং আমরা আশা করি যে এবার নমিনেশন বা মনোনয়ন মানুষের আশা আকাঙ্ক্ষার নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এই নমিনেশনের মধ্য দিয়ে। তেমন কোনো বিভ্রান্তি আমার চোখে খুব একটা পড়েনি। এবং এই তালিকাকে কিন্তু সম্ভাব্য হিসেবে বর্ণনা করা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। সরি, আমি শুনতে পাইনি, আবার বলবেন? জি, আমি জানতে চাইছিলাম যে এই যে তালিকা, এই তালিকাকে সম্ভাব্য হিসেবে বর্ণনা করা হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো পার্টির মহাসচিব বলেছেন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, সম্ভাব্য বা উপযোগী। এটা যদি কোনো বড় ধরনের প্রয়োজন না হয় তাহলে এই তালিকা পরিবর্তন করা হবে না। এটা বলা যায় মোটামুটি যে এই তালিকাই চূড়ান্ত তালিকা, তবে পরিবর্তন যে করবেন না এরকম কোনো কথা নাই। এটা বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট, মোটামুটি নিশ্চিত আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই সনদের অধ্যাদেশ প্রধান উপদেষ্টা জারি করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, ওই ক্ষমতা আছে কেবল সংসদ অথবা রাষ্ট্রপতি। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সংবিধান এবং আইনের পরিপন্থী। আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রথমে গণভোট আয়োজন করা উচিত, এরপর সংসদে বিষয়টি উপস্থাপন করা যায়। ক্ষমতা হলো সংসদে, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে উদ্বিগ্ন সরকার। বলেন, সরকার এ বিষয়ে আর সংলাপ আয়োজন করবে না। এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল জানান, সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সিদ্ধান্ত জানাবে সরকারকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি আইন উপদেষ্টা। পরিষদের একটি জরুরি সভা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে হাইকোর্টের সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি। জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করেছে, বিএনপির এমন অভিযোগের জবাবে বদিউল আলম বলেন, ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি।
একদিন সত্য বের হয়ে আসবে। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন আশা প্রকাশ করে বদিউল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে, এটাই আমার, আর কিছু বলার দরকার নেই। নিরসন করার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব দিয়েছে সরকার, সেই বিষয়টাকে আপনি ওকে, আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে ওকে, আপনি কনফিডেন্ট? জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভাটারায় জাতীয় নির্বাচনে আনসার বিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন করে এসব কথা বলেন সিইসি। সোমবার রাজধানীর ভাটারায় ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যদের মহড়া পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী সংসদ নির্বাচনে প্রায় 5 লাখ আনসার সদস্য মোতায়েনের কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আমাদের সদস্যরা তাদের বিভিন্ন মানুষের কাছে ভোট কেন্দ্রের যে নিয়মাবলী, ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের যে বিভিন্ন কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমগুলোতে সাধারণ জনগণের জন্য দায়িত্ব বা সাধারণ জনগণের করণীয়, সেই সম্পর্কে তারা আগে থেকেই প্রচারণা করবে। দেশের গণতন্ত্র কোন পথে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে, তাই সুষ্ঠু ভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান সিইসি। বলেন, আগামী নির্বাচন গতানুগতিকভাবে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিডিপি সদস্য, এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা ভোটের প্রচারণায় AI এর অপব্যবহারে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা সিইসির। এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। ভোটের সময় 10 লাখ কর্মী নিয়োজিত থাকবে জানিয়ে সিইসি বলেন, আগামী 16 নভেম্বর পোস্টাল ব্যালট ও 18 তারিখ চালু হবে প্রবাসীদের অ্যাপ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। একে রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে শুধু বিএনপি জামায়াত নয়, সংকট সমাধান এবং দেশের স্বার্থে সব দলকেই নিজ উদ্যোগে আলোচনার টেবিলে বসার পরামর্শ তাদের। গণভোট ও রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে এবার আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে জামায়াত। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা একসাথে বসি। এই আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। জামায়াতের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিও বলছে দলটি। তবে এ বিষয়ে দলীয়ভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি। রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই, তারা যদি আলাপ আলোচনা করতে চায় দে আর মোস্ট ওয়েলকাম। এ ব্যাপারে আমাদের দলে আমরা আলাপ আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার জন্য বিএনপি তার দ্বার উন্মুক্ত রেখেছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটে বড় দুই দলের আলোচনার উদ্যোগকে ইতিবাচক বলছে এনসিপি। যে কোনো সংলাপ, আলোচনা, ডায়লগের মধ্যে হতে পারে এবং শুধু একটি দল না, অন্যান্য দলগুলোকেই এই ধরনের আলোচনায় সংলাপে অংশগ্রহণ করানো উচিত এবং সকলেই একসাথে বসে একটি সহজ সমাধানে যাওয়া উচিত। দেশ, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চলমান রাজনৈতিক সংকট সমাধানে শুধু বিএনপি জামায়াতই নয়, অন্যান্য দলকেও একই আলোচনার টেবিলে বসার পরামর্শ বিশ্লেষকদের। ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে তাদের পক্ষ থেকে এবং আমি মনে করি একই টেবিলে বসে শুধু বিএনপি এবং জামায়াত না, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও একই টেবিলে বসে আমি মনে করি এই আলোচনায় অংশ নিতে পারে এবং একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা পৌঁছতে পারে, যাতে করে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে।
জুলাই সনদে মতভেদ, বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোটের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 288 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1147 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগী বেড়ে দাঁড়ালো 72,822 জনে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার উত্তর সিটিতে 284 জন, দক্ষিণ সিটিতে 145 জন। এছাড়া বরিশাল বিভাগে 132, চট্টগ্রাম বিভাগে 98, খুলনা বিভাগে 59, ময়মনসিংহ বিভাগে 65, রাজশাহী বিভাগে 70, রংপুরে 19 এবং সিলেট বিভাগে 9 জন নতুন রোগী রয়েছেন। মেট্রো রেলের নকশায় ভুল এবং নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্তের পরেই ফার্মগেটে সাম্প্রতিক দুর্ঘটনার কারণ জানা যাবে। উত্তরায় ডিএমটিসিএল এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি মেট্রো রেলে বিয়ারিং প্যাড পরে নিহত হন এক ব্যক্তি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মেট্রো রেলের সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলে নিম্নমানের মালামাল ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখনো অনেক বিষয় ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না তারা। আগের কর্তৃপক্ষের গাফিলতির কারণে জনগণকে ভুগতে হচ্ছে বলেন ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী। তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস, দেয়ার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। ফার্মগেটে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মেট্রো রেলের কোনো বিয়ারিং প্যাড পরিবর্তন করতে হবে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে সমস্ত মেজর ডিফেক্টস রিপ্লেসমেন্ট করা, ঠিক আছে? এটা কিন্তু একদম ক্লিয়ার, এটা কোনো অ্যাম্বিগুইটি নাই যে এটা থাকে না। বুঝে নাও মানে কি, ট্রেন অপারেশনের পারমিশন পাওয়ার পরেও 2 বছর কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে মেজর ডিফেক্ট রিপেয়ার করা। মেট্রো রেলে লাইন 1-এর প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ জানান, দ্রুতই আরও 4 থেকে 5 জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2026 সালে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের অনুসারীরা। জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে ইজতেমা আয়োজন করবে মাওলানা জুবায়েরের অনুসারীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় শুরায়ে নিজামের শীর্ষ মুরব্বীরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের বছর টঙ্গীতে ইজতেমা আয়োজনের অধিকার নেই। এরপরেও তারা চেষ্টা করলে সরকারকেই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানান তারা। এছাড়া গত বছর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং হুকুমদাতাদের গ্রেফতার সহ আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানকে কেপিআই ঘোষণার দাবি শুরায়ে নিজাম অনুসারীদের। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।